মুর্শিদাবাদ জেলায় এমন কোনো মায়ের লাল নাই যে হুমায়ুন কবিরকে লাঠিঝাঁটা মারবে। হচ্ছে রাজ্য বিজেপির দিলীপ ঘোষ যা করছেন আপনি তৃণমূলে তাই করছেন। আমি যখন বিজেপি করেছি 18 মাস, তখন জঙ্গিপুর এসডিও মাঠে শ্রমিক ভট্টাচার্য বক্তৃতা করেছে, আমি বক্তৃতা করেছি। আমি রাজ্য সভাপতি ছিল দিলীপ ঘোষ, তার আবার ঘোষা হলো। দল ছেড়ে আপনি নতুন দল করছেন, কি ব্যাপার? সে আমরা যেদিকেই যাই সেদিকেই আমাদের কপাল পড়ে। কেউ ভাবতে শুরু করে যে হুমায়ুন কবির বারবার এরকম বলে আবার সেই লাঠিঝাঁটাকে তৃণমূলেই ফিরে যায়। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত। আপনারা আগেও হুমায়ুন কবিরের বক্তব্য এক্সক্লুসিভ দেখেছেন, একদম এমএলএ হোস্টেলের সামনে থেকে সরাসরি লাইভ করে আপনাদের দেখিয়েছি। এবং হুমায়ুন কবির কিন্তু এখন ট্রেন্ডিং। আপনি তাকে পছন্দ করতে পারেন, অপছন্দ করতে পারেন, কিন্তু তাকে আপনি অবহেলা করতে পারবেন না। তার গা থেকে মাটির গন্ধ বেরোয়। হুমায়ুন দা, নবান্ন নিমন্ত্রণে আরও একবার আপনাকে স্বাগত। আপনাদেরকেও স্বাগত জানাই, বাংলার মানুষকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলের মাধ্যমে। হুমায়ুন দা, একদম শুরুতে মানে আমি প্রথমেই দর্শকদের বললাম যে আপনি তাদের পছন্দের হতে পারেন, অপছন্দের হতে পারেন, অস্বীকার করতে পারবেন না। আপনাকেও আমরা জানাচ্ছি যে আমার প্রশ্ন আপনার পছন্দ হতে পারে, অপছন্দ হতে পারে, কিন্তু আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এই বিশ্বাস আমাদের আছে। যেটা শোনা যাচ্ছে যে যে মমতা ব্যানার্জি আপনাকে টিকিট দিল, সেই মমতা ব্যানার্জির দল ছেড়ে আপনি নতুন দল করছেন, কি ব্যাপার? আমার নিজের সিট আমি ছেড়ে এই তৃণমূলে জয়েন করেছিলাম 2012 সালে। ঠিক। সেই সালে 2013 সালের 23শে ফেব্রুয়ারি আমি বাই ইলেকশনে লড়েছিলাম। তখন মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের ভোট পার্সেন্টেজ খুব নগণ্য ছিল, তাই আমি সেখানে অনেক চেষ্টা করেও জিততে পারিনি। কংগ্রেস, সিপিএম, বিজেপি এক হয়ে আমাকে হারিয়েছিল। তো সেই হার আমি মেনে নিয়েছিলাম। পরবর্তীকালে দলের একটা অংশ চক্রান্ত করে আমাকে 2015 সালে বহিষ্কার করে দিল, দল থেকে তাড়িয়ে দিল। তখন তো আমাকে কোনো রাস্তা খুঁজতেই হবে। তো আবার আমি কংগ্রেসে ফেরত গিয়েছিলাম। কংগ্রেসে ফেরত গিয়ে 2018 সালে আবার পঞ্চায়েত নির্বাচন ফেস করতে গেলাম। তখন যে অত্যাচার আমার উপরে হলো প্রশাসনের, এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার পুলিশ মন্ত্রী, তার পুলিশ, তার জেলার পুলিশ, মানে বিভিন্ন থানার ওসিরা আমার লোকজনদের মসজিদে ঢুকে পর্যন্ত মারধর করেছে। শুধুমাত্র, তাই নাকি? হ্যাঁ, মসজিদে ঢুকে। জুতো পরে কোনোদিন কোনো মুসলমান মসজিদে ঢোকে না। মলয় চ্যাটার্জি বলে একজন অফিসার ছিল, সে মসজিদে জুতো পরে ঢুকে গিয়ে আমাদের লোকরা প্রাণ ভয়ে, পুলিশের ভয়ে মসজিদে ঢুকে গেছে। সেখান থেকে বের করে এনে আমাদের লোকদের কেস দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে। তা আমরা যখন এইসবের অত্যাচারিত হয়েছি, তখন কি করলাম? মনের মধ্যে একটা দুঃখ এলো, একটা ঘৃণা জন্মালো যে রাজ্য সরকারের ক্ষমতায় থাকার জন্য সেই ক্ষমতার অপব্যবহার করে মসজিদে ঢুকেও আমাদেরকে মারছে। তো সেই সময় দেখলাম কেন্দ্রে একটা সরকার আছে, তাহলে এরা রাজ্য সরকারের ক্ষমতার যদি এত বলিয়ান হয়ে ক্ষমতা দেখায়, তাহলে কেন্দ্র সরকারের শাসিত যারা ক্ষমতা আছে তাদের দলে যায়। সেখানে 2018 পঞ্চায়েত নির্বাচনের পরে 25শে জুন 2018 সরাসরি, তখন কৈলাস বিজয়বর্গীয় জেলা রাজ্যের প্রভারী ছিল, তার বাড়ি ইন্দোরে গেলাম। ইন্দোর থেকে তিনি আমাকে দিল্লিতে নিয়ে গেলেন, দলে জয়েন করে দিলেন। এখানে রাজ্য সভাপতি ছিল দিলীপ ঘোষ, তার আবার ঘোষা হলো। মুকুল রায়, সর্বভারতীয় বিজেপি সহসভাপতি, তারও বিরাট ঘোষা হলো যে আমাদেরকে টপকিয়ে হুমায়ুন কবিরকে কৈলাস বিজয়বর্গী একদম ইন্দোর থেকে প্লেন ধরে নিয়ে গিয়ে দিল্লিতে জয়েন করে দিল। সে আমরা যেদিকেই যাই সেদিকেই আমাদের কপাল পড়ে। তো কী করবো, সেখানেও গিয়ে তাদের অসহযোগিতা। তারা তবুও কৈলাস বিজয়বর্গী পার্লামেন্টে টিকিট পাইয়ে দিল 11 মুর্শিদাবাদ, যেটা আবু তাহের খান এমপি আছে ওই সিটে। আমার মতো লোক বিজেপি যেখানে 1 লক্ষ ভোট পায় না, সেই সিটে আমি 2.5 লক্ষ ভোট পেলাম। মানুষের ভালোবাসা, মানুষের দোয়া, মানুষের আশীর্বাদে। তো সেই সব আমার অতীত হয়ে গেছে। তারপরে 2019-এ লোকসভায় কন্টেস্ট করার পর দিলীপ ঘোষদের এই আচরণে, মুকুল রায়দের আচরণে আবার ওখান থেকে ছেড়ে চলে আসলাম। ছেড়ে চলে এসে 7 মাস রাজনীতি করিনি, বসেছিলাম, ব্যবসা বাণিজ্য করতাম। পরে আবার মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করলাম, অভিষেক ব্যানার্জির কাছে অ্যাপ্লিকেশন করলাম, করে ওরা
শেষমেশ আমাকে 2020 সালের 6 আগস্ট অনুমোদন দিল, দলে নিল। আবু তাহের খান যে 19-এ আমার সাথে কন্টেস্ট করে সে এমপি হয়েছে, সে আবার জেলা সভাপতি, তার হাত ধরেই আবার আমাকে তৃণমূলে জয়েন করতে হলো। করলাম। হুমায়ুন দা, করার পরে আমাকে রেজিনগর সিট না দিয়ে আমাকে পাশের ভরতপুরে দিল। সেই আবু তাহের খান জেলা সভাপতি হিসাবে একদিনও আমার হয়ে প্রচারে যায়নি বা চাইনি আমি ভোটে জিতি। মমতা ব্যানার্জি টিকিট দিচ্ছে হুমায়ুন কবিরকে, জোড়া ফুলের প্রতীকে তুমি ভোটে লড়ো, আর তারই মনোনীত জেলা সভাপতি সে তার ব্লক সভাপতিদের নির্দেশ দিচ্ছে যেন হুমায়ুন জিততে না পারে, তাকে হারিয়ে দেওয়া হয়। এই করেও আমরা তো প্রতিরোধ করে আমরাও তো 43,000-এর মার্জিনে জিতে এসেছি। কাজে আমাদের কিসের ভয়, কিসের ভীতি, কিসের আমাদের পরোয়া? না আমরা তো বিধানসভা কভার করি, আপনার সঙ্গে ভেতরে দেখা হয়, বাইরে দেখা হয়। এখন আমরা একটা রেস্টুরেন্টে বসে আছি, হুম, তো আমরা দেখেছি যে আপনাকে বহুবার শোকজ করেছে, আপনি তার উত্তরও দিয়েছেন। একটা শৃঙ্খলা রক্ষা কমিটি বলে কি একটা আছে আপনাদের দলে, আমরা না, বাইরে থেকে বুঝতেও পারি না। না আছে তো, তো আপনারা বাইরে এসে 3টে আছে। আমরা এই কিছুদিন আগে শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘর থেকে বেরোনোর সময় আপনি বললেন যে আপনি উত্তর দিয়েছেন, দলও খুশি হয়েছে, আর আমরা যেটা সূত্রে জানতে পারলাম যে লাস্ট আলটিমেটাম। হুম। তো এই যে আপনি সংবাদ মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলছেন, আরও বেশ কিছু সংবাদ মাধ্যমে কথা বলছেন, আবার যদি শোকজ করে বা আবার যদি কিছু কড়া পদক্ষেপ করে? না, এসব আর হবে বলে মনে হয় না। কারণ যাকে লাস্ট আলটিমেটাম দিয়ে দিয়েছে, সেই আলটিমেটামকে গুরুত্ব না দিয়ে যে মুখ খুলছে, তার তো আর দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তার তো আর হারানোর কিছু নেই। কাজেই আর এবার লাস্ট স্টেজ আমার বিরুদ্ধে স্টেপ নেওয়া। আমাকে তো আর লাস্ট ওয়ার্নিং নোটিশ দেওয়ার পরে আর তো কোনো নোটিশ থাকে না। না। এরপরে তাহলে আমার বিরুদ্ধে স্টেপ নিতে হবে। তো সেই থাকা না থাকা যখন সমান, থেকেও যখন কোনো কথা চলে না, কোনো কথা শোনে না, কোনো কথার মূল্যায়ন হয় না, তাহলে সেখানে কি অ্যাকশন নিল না কি নিল না তা নিয়ে তো আর আমার কোনো যায় আসে না। না। না, হুমায়ুনদা এটা সবাই জানেন, তাও একবার দর্শকদের জন্য জানতে চাইছি যে মে মাসের প্রথম সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, আপনার জেলাতেই বিরাট ঝামেলা হয়েছিল, দুটো মৃত্যুও হয়েছিল, তারপরে মমতা ব্যানার্জি গেছিলেন মুখ্যমন্ত্রী। তখন গিয়ে আপনার ভরতপুরের জন্য বা আপনার জন্য বা কোনো উন্নয়নের কোনো 518 কোটি টাকার প্যাকেজ দিয়ে এসছেন মুর্শিদাবাদ জেলায়, সেখানে অনেক বিধানসভায় প্রাধান্য পেয়েছে, কিন্তু ভরতপুরে কোনো কিছু গুরুত্ব পায়নি। পাশাপাশি উনি নিজে বলেছিলেন যে 10 জনের একটা সমন্বয় কমিটি করে দিয়ে আসবে, যেমন বীরভূমে কোর কমিটি আছে, উত্তর কলকাতায় কোর কমিটি হয়েছে, আমাদের জেলায় এত খিচিবিচি আছে। তো উনি নিজেই বলে এসেছিলেন মমতা ব্যানার্জি যে একটা সমন্বয় কমিটি, তদারকি কমিটি করে দেবেন, সেখানে আমাকে স্থান দেওয়া হবে, এটা বলেছিলেন নিজে ওপেন মমতা ব্যানার্জি। কিন্তু বলুন তো, একটা কমিটি যখন সর্বোচ্চ নেত্রী বলছেন, তারপরে সেই কমিটিটা করতে কদিন টাইম লাগতে পারে? 7 দিন। 5ই মে বলে এসছেন, মে মাস গোটা গেল, জুন মাস গোটা গেল, জুলাইয়ের আজকে 23 তারিখ। কি আমরা ঘোড়ার ঘাস খেয়ে কি আমরা চলি? আর কি জেলা সভাপতির যে সভাগুলো ওসব এখন ওরা তো আমাকে ডাকেই নি, তো আমি ওদের গায়ে মানে না, আপনি মোড়ল কেন আমি হতে যাব? আমি আমার মতন করে করেছি, তারা তাদের মতো করে করেছে। এখানে কলকাতায় তারা তাদের মতো এসছে, আমি কোনো না, ত্রুটি কোথাও রাখিনি। যেন আমাদের মনে হচ্ছে রাজ্য বিজেপির দিলীপ ঘোষ যা করছেন আপনি তৃণমূলে তাই করছেন। দিলীপ ঘোষ কি করছে সেটা তো আমি জানার বিষয় না। দিলীপ ঘোষ দিলীপ ঘোষের জায়গায় ঠিক করছেন না ভুল করছেন সেটা আমি জানি। আমার কিন্তু আমি নিজে অপমানিত হয়েছি মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে। যারা আমার তৃতীয় সারির বেঞ্চে বসতো, আমি যখন ফার্স্ট বেঞ্চে বসে নেতৃত্ব দিতাম, প্রণববাবুর মতো ব্যক্তির মিটিংয়ে ডায়াস চালাতাম, 2005, 2008, 2008-এ 5-এ ছিল উনি ডিফেন্স মিনিস্টার, তখন মুর্শিদাবাদ জেলায় প্রণববাবু গেলে তার মিটিংয়ের নেতৃত্ব দিয়েছি আমি। তারপরে 2008 সালে উনি ফাইন্যান্স মিনিস্টার, সেখানে 5 জন এমপি, প্রণববাবু, অধীরবাবু, মান্নান হোসেন, মৌসুম নূর আর আবু হাসেম খান চৌধুরী, 5 জন এমপি
সেখানে আমি নেতৃত্ব দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমরা জানতে চাইছি যে কারণটা কি? আপনি প্রাক্তন মন্ত্রী, আপনি হেভিওয়েট একজন প্রার্থী, মাটির সঙ্গে টান আছে, যোগাযোগ আছে। মুর্শিদাবাদ শুধু না, সারাউন্ডিংস জেলা বীরভূম, নদিয়া, এই যে মালদার একটা অংশ, আপনার যোগাযোগ আছে, নেতারাও মানে, সে খবরও আছে, সবার কাছেই আছে। তারপরেও তাচ্ছিল্য অবহেলা কেন? আমার মনে হয় একটা জায়গায় আমি অনেক পিছিয়ে আছি। সেটা হচ্ছে যে কে বা কাহারা পিছন থেকে যারা ওই জেলাটাকে পরিচালনা করছে, তারা কিসের বিনিময়ে অযোগ্যদের নেতৃত্বে রাখছে আর যোগ্যদের সরিয়ে রাখছে, দূরে সরিয়ে রাখছে, এটা তারা বলতে পারবে। আমার যেটা উপলব্ধি হয়েছে যে আমাদের মতো যোগ্য লোকদের তাদের দায়িত্বে আনার থেকে তারা অযোগ্য লোক দিয়ে, যেমন কিছু কৃষক ধরেন ট্র্যাক্টর দিয়ে একদিনে 5 বিঘি 10 বিঘি চাষ করা যায়, কিন্তু যদি আপনার গরুর বলদ দিয়ে চাষ করেন তাহলে একদিনে 2 বিঘি চাষ হবে। তাহলে যারা বুদ্ধিমান, যারা বড় চাষি, তারা ওই ট্র্যাক্টর কিনবে, নাহলে ভাড়া রেন্টে নেবে, দিয়ে একদিনে 20 বিঘি চাষ করে দেবে। তো আমাদের জেলার ক্ষেত্রে সেই ধরনের কিছু হচ্ছে, এটাই আমার মনে হয়। এই যে শ্রমিক ভট্টাচার্য, তাত্ত্বিক নেতা, ভালো ভালো বক্তৃতা করে, কিন্তু এর গ্রাসরুটে কিছু নেই। বহুদিন থেকে দল করে। আমি একই ডায়াসে জঙ্গিপুরে, আমি যখন বিজেপি করেছি 18 মাস, তখন জঙ্গিপুর এসডিও মাঠে শ্রমিক ভট্টাচার্য বক্তৃতা করেছে, আমি বক্তৃতা করেছি। আমি বক্তৃতা করে যখন শেষ করে বসে গেছি, অর্ধেক লোক চলে গেছে মিটিং ছেড়ে। শ্রমিক ভট্টাচার্য বলতে ওটার চেয়ার ফাঁকা। সে আজকে রাজ্য সভাপতি। তার মানে এই নয় তো যে আমি খুব অবহেলিত বা আমি খুব দুর্বল। আমাদের এই পোটেনশিয়ালিটিটা আছে, মানুষের কাছে এই গ্রহণযোগ্যতাটা আছে। অবশ্যই। আর দিলীপ ঘোষের সঙ্গে কোনো অভিজ্ঞতা এরকম আছে? দিলীপ ঘোষ এমনি ব্যক্তিগতভাবে অনেক দিন দিলীপ ঘোষের সাথে কথা বলেছি, মেলামেশা করেছি অনেক দিন। 1 অক্টোবর 2019 অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসেছিলেন। সেদিনকে আমি ওনার বিরুদ্ধে বলেছিলাম যে আমরা কি করে বিজেপিটা করব, পদে পদে মুসলিমদের তাড়িয়ে দেবো, লাত মারবো, এসব শোনার জন্য। তো ও তেড়ে উঠে বলেছিল, এই আপনি কেন আমার নাম নেবেন? আপনি বলছেন তাই নাম নিচ্ছি ওনার সামনে। তা স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকেও বসতে বললেন, আমাকেও বসতে বললেন। আমি দেখলাম এখানে আর থাকার কোনো প্রয়োজনীয়তা নাই। তাহলে আহ, পরিকল্পনা মোটামুটি হয়ে গেছে, কিভাবে এগোচ্ছেন? তো এইভাবে যদি সময়ে পাস করে দেওয়া হয়, তাহলে একটা সময় এসে তো আমি এদের কাছেও আমার যে পোটেনশিয়ালিটি বা আমার যে লোকের জনসংযোগ, তারাও তো বঞ্চিত হয়ে যাবে, তাদেরও তো আমি সম্মান রক্ষা করতে পারবো না। তাই আমি আগে ভাগে শুরু করছি, লোক দিয়ে শুরু করাচ্ছি। মমতা ব্যানার্জি যেদিন বলবে তার 24 ঘন্টার মধ্যে আমি ছাড়ব। 2026-এ কিভাবে দেখছেন? মানে আপনার এই রাস্তা যদি ঠিকঠাকভাবে এগোয়, কিরকম, কোন কোন জেলা আপনার টার্গেটে থাকবে? আমার 4টে জেলা, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর আর নদিয়া। কিছুটা নদিয়া অংশ, এই নিয়ে 50টা সিট, মোটামুটি 50টা সিটের টার্গেট রেখে আগাবো। তাতে রেজাল্ট কি হবে সেই কাউন্টিংয়ের দিনে প্রমাণ হবে। এটাকে পুরোপুরি আপনি টার্গেট করবেন মুসলিমদেরকে নাকি? না না, মুসলিমরা তো বেশি প্রায়োরিটি, মুসলিমরাই তো আমাকে নেতা মানে, মুসলিমরাই তো আমাকে আরও উৎসাহিত বোধ করে। দল করি বা অন্যায়ের প্রতিবাদ করি, তার জন্য প্রচুর ভিউয়ার্স হয়, প্রচুর শেয়ার হয়। তাহলে বুঝতে পারি তো যে মুসলিমরা আমার পাশে আছে, আমার কথাতে তারা খুশি, অখুশি না। পাশাপাশি আমাদের জেলায় 3টে শিডিউল কাস্ট রিজার্ভ সিট আছে, বড়ুয়া, নবগ্রাম, খড়গ্রাম, সেখানেও আমরা প্রার্থী দেবো। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সঙ্গে হুমায়ুন কবির রয়েছেন। আমরা একদম শেষ প্রশ্ন তার থেকে জেনে নেব যে হুমায়ুনদা, এটা যদি কেউ ভাবতে শুরু করে যে হুমায়ুন কবির বারবার এরকম বলে, আবার সেই লাঠিঝাঁটা খেয়ে তৃণমূলেই ফিরে যায়,
লাঠি ঝাঁটার প্রশ্ন নাই, কারো হিম্মত নাই মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবিরকে লাঠি ঝাঁটা মারবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, উপরওয়ালার উপরে সম্পূর্ণ আস্থা রেখে, মহান আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে বলেছি, মুর্শিদাবাদ জেলায় এমন কোনো মায়ের লাল নাই যে হুমায়ুন কবিরকে লাঠি ঝাঁটা মারবে। সেটা ভাগ্য করে জন্মায়নি। হুমায়ুন কবির রাজকীয়ভাবে মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে সম্মান পায়। একজন দিনমজুর কৃষক, একজন রিক্সাওয়ালা, যে কোনো স্তরের মানুষের কাছে হুমায়ুন কবিরের গ্রহণযোগ্যতা আছে। ওটা নিয়ে আমি ওসব আপনার এসব মানে এক কথায় বলবো ফালতু প্রশ্নের কোনো উত্তর হয় না, আমি এটা দেবো না। হ্যাঁ, আমি আমার নিজস্ব ইমেজ নিয়ে, নিজস্ব সততা নিয়ে, মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমি দল করি। আমার পকেট ভর্তি করব, কারোর সঙ্গে অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করে আমি লোকের কাছে তোলাবাজি করে আমি নেতা সাজবো, ওরকম নেতা আমার দরকার নেই। আমার যতটুকু আছে উপরওয়ালার দয়ায় খেয়ে পড়ে গাড়ি চেপে ফুটানি করে চলে যাব। তো আমি কেন এসব করতে যাব? অন্যায় পথে আমি যাইও না, অন্যায়কে বরদাস্তও করি না, অন্যায়কে সমর্থনও করি না, ন্যায়ের পক্ষে থাকি, তাতে যা হবে হবে। ভোট, আমি কি জন্মাবার সময় এমএলএ হয়ে জন্মেছিলাম? না, আমাকে এমএলএ থাকতে হবে, মন্ত্রী হতে হবে, এমপি হতে হবে, এরকম তো কোনো না। কিন্তু মানুষের পাশে থাকবো। মানুষ যদি আমাকে আবার এমএলএ করার সুযোগ দেয়, তাহলে এমএলএ হয়ে আসবো। যা বোঝা গেল 15 আগস্ট পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। এই হতাশ লাগলে কি করেন তখন? হতাশ তো একটু হয়, দুঃখ হয়। ধরেন আমি লাস্ট যখন অ্যারেস্ট হলাম 2009 সালের 26শে মার্চ অ্যারেস্ট হয়ে 27 তারিখে আমাকে জেলে পাঠিয়ে দিল। আমি যে ধরনের অন্যায় করিনি, শুধুমাত্র সেখানকার একজন আইএএস অফিসারের মোবাইল ফোন দুটো কেড়ে নিয়েছিলাম। তার ভাষাগত সমস্যা, সে বাংলা জানতো না, ইংলিশ আর হিন্দি। তাকে যখন আমার এলাকার উন্নয়ন নিয়ে কথা বলছি, সে কোনো মতে আমাকে বলছে গেট আউট ফ্রম চেম্বার। আমি একটা জনপ্রতিনিধি, আমাকে যদি তার চেম্বার থেকে অহংকার দেখি বের করে দেয়, আমি এসবগুলো বরদাস্ত করি না। তখন তার ফোন দুটো কেড়ে নিয়ে আমার কাছে রেখে ওকে 4 ঘন্টা আটকে রেখেছিলাম, যে তোর কোন বাবা আছে, তুই ডেকে তারপরে তুই যাবি। তারপরে অনেক অনেক ধন্যবাদ হুমায়ুন দা আপনাকে, নবান্ন নমস্কার। নিমন্ত্রণকে অনেকটা সময় দিলেন। আবার কথা হবে পরে। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন আনকাট হুমায়ুন কবির এবং বিতর্কিত নেতা। তিনি নতুন একটি দল স্থাপন করতে চলেছেন এমনটা গুঞ্জন শোনা যাচ্ছিল, তার সরাসরি তার মুখ থেকে আপনাদেরকে শুনিয়ে দিলাম। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।